আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফরেন রিলেশনস অফ বাংলাদেশ চতুর্থ বর্ষের এই বিষয়টির উপরে আজকে একটি ক্লাস নেব। সেটি হচ্ছে পররাষ্ট্রনীতি নির্ধারণের নিয়ামকসমূহ, ডিটারমিনেন্টস অফ ফরেন পলিসি। আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমাদের তৃতীয় ক্লাস চতুর্থ বর্ষের। আমরা শুরু করছি। বলা হয়ে থাকে পররাষ্ট্রনীতির লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ বাস্তবায়ন এবং পররাষ্ট্রনীতি প্রণয়নে নির্ধারক হিসেবে কিছু বিষয় একেবারে অনিবার্য। যেসব বিষয়ের উপর ভিত্তি করে পররাষ্ট্রনীতি প্রণয়ন করা হয় সেগুলোই হচ্ছে পররাষ্ট্রনীতির নিয়ামক হিসেবে সেগুলোকে চিহ্নিত করা হয়। পররাষ্ট্রনীতি নির্ধারিত হয়ে থাকে কোনো একটি নয়, অনেকগুলি নির্ধারকের ওপরে। বলা হয়ে থাকে একটি জাতির মূল্যবোধ থেকেই দিক নির্দেশনা আসে কোনটা করণীয়, এর শক্তি নির্ধারণ করে কোনটা করা সম্ভব এবং এর অভ্যন্তরীণ কাঠামো নির্ধারণ করে কোন নীতি কার্যকর করা সম্ভব। তাহলে আমরা প্রথমেই খুব সুস্পষ্ট ধারণা পেলাম, সেটি হচ্ছে একটা জাতির মূল্যবোধ থেকেই আমরা বলতে পারি যে এই জাতিটির কী করা উচিত, তবে এর শক্তি নির্ধারণ করে দিবে সে কতটুকু করতে পারবে, আর এর অভ্যন্তরীণ কাঠামো নির্ধারণ করবে এই কতটুকু যে করবে সেটি কিভাবে কার্যকর করবে। এই সব কিছু মিলিয়ে একটি দেশের পররাষ্ট্রনীতি কাজ করে। তাহলে আমরা প্রথমেই ডিটারমিনেন্টসগুলোতে চলে যাই। প্রথমেই যে ডিটারমিনেন্টসটা বলা হয়েছে নিয়ামক বা নির্ধারক, পররাষ্ট্রনীতি নির্ধারণের যে নির্ধারকগুলো, সেটি প্রথমটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এবং ভৌগোলিক অবস্থান। একটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে এর প্রাকৃতিক পরিবেশ এবং ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে ধরে নেওয়া হয়। একটি রাষ্ট্রের আয়তন, ভূপ্রকৃতি এবং জলবায়ু তার পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করে। দুভাবে ভৌগোলিক অবস্থান পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করে, যেমন রাষ্ট্রের ভৌগোলিক পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশ, যেটির মধ্যে আছে রাষ্ট্রের ভূভাগ, জলবায়ু, নদীনালা ইত্যাদি। দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রের ভূ রাজনৈতিক, যেটির মধ্যে আছে এর সামরিক অবস্থান। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভৌগোলিক অবস্থানের গুরুত্বকে একেবারে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। আমরা যদি ইংল্যান্ডের কথা বলি, ইংল্যান্ড তার বদ্বীপ অবস্থানের জন্য পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সাথে যোগাযোগ স্থাপনে ও সাম্রাজ্য প্রতিষ্ঠায় প্রভূত সহায়তা করেছে। ঠিক একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তার ভৌগোলিক অবস্থানের জন্য ইউরোপের যে যুদ্ধবিগ্রহের প্রভাব থেকে নিজেকে দূরে রাখতে সফলতা লাভ করেছে। জার্মানিরা আটলান্টিক পাড়ি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বোমা বর্ষণ বা স্থলবাহিনী পাঠাতে পারেনি, কারণ আমরা দেখি মার্কিন যুক্তরাষ্ট্রের চারপাশে সমুদ্র, সে কারণেই তারা অনেকাংশেই ইউরোপ থেকে নিজেদেরকে রক্ষা করে থাকতে পেরেছে। ঠিক একইভাবে ইংল্যান্ডও তার বদ্বীপ অবস্থানের জন্য পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সাথে যোগাযোগ স্থাপনে এবং সাম্রাজ্য প্রতিষ্ঠায় প্রভূত সহায়তা করেছে। এবং তোমরা জানো যে বড় বড় যে প্রণালীগুলো আছে এগুলোর অনেকগুলোর উপরেই ইংল্যান্ডের আধিপত্য আছে, ফলে তারা অনেকাংশেই অনেকভাবেই অনেক দেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে প্রভূত প্রভাব বিস্তার করছে। আমরা আরেকটি জিনিস একটু দেখতে পারি যে তারপর আমরা চলে যাই জনসংখ্যার ক্ষেত্রে। কোনো রাষ্ট্রের জনসংখ্যা সে রাষ্ট্রের জাতীয় শক্তির উপাদান হিসেবে কাজ করে। আন্তর্জাতিক রাজনীতির আলোচনা বলা হয় জনগণকে নিয়ে। কোনো রাষ্ট্রে যদি জনগণের মধ্যে দক্ষতা, যথেষ্ট সংহতি, জাতীয় ঐক্য, পরিশ্রমপ্রিয়তা এগুলো থাকে, তবে তার জনসংখ্যার আয়তন তার পররাষ্ট্রনীতির প্রকৃতিকে
প্রভাবিত করে। যাদের মধ্যে দক্ষতা আছে, সংহতি আছে, ঐক্য আছে, যারা পরিশ্রমী, তারা তার জনসংখ্যা সেই রাষ্ট্রের জন্য অভিশাপ না হয়ে আশীর্বাদ হয়ে আসে। পরিশ্রমী ও দক্ষ জনসংখ্যাকে ব্যবহার করে একটা দেশ অর্থনৈতিক পরাশক্তি হিসেবে নিজেদেরকে আবির্ভূত করতে পারে। যেমন চীনে, এই প্রসঙ্গে আমরা চীনের কথা বলতে পারি, আমরা ভারতের কথা বলতে পারি। এরা সবাই কিন্তু এই বিশাল জনসংখ্যার অধিকারী, কিন্তু তারা সেই জনসংখ্যা তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। পশ্চিম ইউরোপে আমরা দেখি সেখানে জনসংখ্যার স্বল্পতার কারণে তাদেরকে অধিবাসীদের উপর নির্ভর করতে হয়। আবার কোনো ক্ষেত্রে দেখা যায় যে রাষ্ট্রের জনসমষ্টির মধ্যে যদি বৈসাদৃশ্য থাকে, তাহলে তা সুসংহত সাধারণ ও জাতীয় পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রেও যথেষ্ট প্রতিবন্ধকতার সৃষ্টি করে। তাহলে অনেক সময় জনসংখ্যাও কিন্তু কোনো দেশের জন্য আশীর্বাদ, আবার কোনো দেশের জন্য অভিশাপ হয়ে আসতে পারে। তারপর আমরা চলে যাই আইডিওলজি বা মতাদর্শতে। কোনো রাষ্ট্রের পররাষ্ট্রনীতি তৈরিতে এটি মতাদর্শ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাচীনকাল থেকেই বলা হয়ে থাকে মতাদর্শ পররাষ্ট্রনীতির অন্যতম নির্ধারক। 21 শতকে এসে প্রতিটি রাষ্ট্রই একটি নির্দিষ্ট রাজনৈতিক, ধর্মীয় এবং অর্থনৈতিক মতাদর্শ অনুসরণ করে চলেছে। এই রাষ্ট্রসমূহ পুঁজিবাদী অবাধ বাজার অর্থনীতি, রাষ্ট্রনিয়ন্ত্রিত সমাজতান্ত্রিক অর্থনীতি, সমাজতান্ত্রিক বাজার অর্থনীতি, তারপর হচ্ছে পাশ্চাত্য গণতন্ত্র, জাতীয়তাবাদ ইত্যাদি ভিন্ন ভিন্ন মতবাদ ও মতাদর্শ অনুসরণ করছে। যে রাষ্ট্র যে মতাদর্শ অনুসরণ করে তার ভিত্তিতে সে রাষ্ট্রের পররাষ্ট্রনীতি প্রণীত হয়। পররাষ্ট্রনীতি ওই মতাদর্শ দ্বারাই নিয়ন্ত্রিত হয়। আমরা দেখি স্নায়ুযুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর বুকে একচ্ছত্র পরাশক্তি হিসেবে কাজ করছে এবং বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। পাশ্চাত্য গণতন্ত্র, পুঁজিবাদী বাজার অর্থনীতি প্রবক্তা মার্কিন যুক্তরাষ্ট্র তার বিশ্ব স্বার্থকে অক্ষুণ্ণ রাখার জন্য যেসব উপায় অবলম্বন করছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিভিন্ন অঞ্চলে, যেমন ইউরোপ, এশিয়ায় বন্ধু ও মিত্র রাষ্ট্রসমূহকে মদত দান, তারপর হচ্ছে ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন এবং এসব অঞ্চলে তার উপস্থিতির মাধ্যমে স্থিতিশীলতা ব্যাহত করার মতো যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা। বিশ্বব্যাপী গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার সমুন্নত রাখা এবং লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ইত্যাদি ক্ষেত্রে অনেক সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে অসঙ্গতি পরিলক্ষিত হয়। অনেক সময় দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈরী অথবা অপছন্দের কোনো সরকারের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে গিয়ে সে যে মহতী উদ্দেশ্য সাধনের দোহাই দেয়, যে সকল সরকার মার্কিন স্বার্থ সিদ্ধ করে তারা একই রকম কার্যাবলীতে লিপ্ত থাকলেও তাদের বেলায় সে নীরব থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র কি করে? যারা তার পক্ষের, তারা যদি খারাপ কাজ করে তাহলেও তারা তাদের সমর্থন করে, কিন্তু যারা তাদের বিপক্ষে তারা ভালো কাজ করলেও সেটিকে তারা সমর্থন করে না এবং সেটি নানাভাবে তারা সেটি সম্পর্কে অন্য ধরনের বক্তব্য দিতে থাকে। সে কারণেই অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রকে দ্বিমুখী নীতি অনুসরণের অভিযোগে সমালোচনা করেন। এরপর আমরা চলে যাই ইতিহাস ঐতিহ্যের। আমরা বারবারই মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করছি, বৃহৎ শক্তিগুলো বড় দেশ, তাদের শুধু সমালোচনাই করছে। এরপর আমরা চলে যাই ইতিহাস এবং ঐতিহ্যে। একটি রাষ্ট্রের ইতিহাস ও ঐতিহ্যের যে প্রভাব সেটি তার পররাষ্ট্রনীতিতে পড়ে। প্রত্যেকটি রাষ্ট্রের একটা দীর্ঘ ইতিহাস আছে। রাষ্ট্রের বিশেষ কোনো পরিস্থিতি বা ঘটনা প্রবাহ সেই ইতিহাসকে সমৃদ্ধ করে। ঐতিহাসিক ঘটনার ঘাত প্রতিঘাতে একটি রাষ্ট্রে উদ্ভব ঘটে নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য এবং ইতিহাসের। কোনো রাষ্ট্রের বিকাশের ইতিহাস দ্বারাই সে রাষ্ট্রের পররাষ্ট্রনীতি রচিত হয়। উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ এবং বর্ণবৈষম্যবাদের বিরোধিতা এশিয়া ও আফ্রিকার সদ্য স্বাধীন রাষ্ট্রসমূহের পররাষ্ট্রনীতির অন্যতম বৈশিষ্ট্য।
এই বৈশিষ্ট্যের মূলে রয়েছে ইউরোপীয় উপনিবেশবাদের বিরুদ্ধে এশীয় আফ্রিকার শোষিত নির্যাতিত রাষ্ট্রগুলোর দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য। এরপর আমরা চলে যাই অর্থনৈতিক উপাদান। অর্থনৈতিক উপাদানও রাষ্ট্রের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে রাষ্ট্রের অর্থনীতি যত শক্তিশালী, সে রাষ্ট্র তার পররাষ্ট্র নির্ধারণের ক্ষেত্রে সে অত্যন্ত সুবিধাজনক অবস্থানে থাকে। আমি একটা কথা বারবারই বলি, যদি আমি অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী থাকি, তাহলে আমরা পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে যে নীতি গ্রহণ করি না কেন, সেটি আমরা বাস্তবে কার্যকরী করার জন্য আমাদের কাছে যথেষ্ট অর্থ থাকে। কিন্তু আমাদের ইচ্ছা অনেক বেশি থাকবে, আকাঙ্ক্ষা অনেক বেশি থাকবে, কিন্তু অর্থ থাকবে কম, তখন কিন্তু আমরা আমাদের সেই নীতি বা যে উদ্দেশ্য আকাঙ্ক্ষা সেগুলো আমরা বাস্তবে কার্যকরী করতে পারি না। এরপর চলে যাচ্ছে সরকারের দক্ষতা। একটা রাষ্ট্রের সরকারের দক্ষতা, তার দূরদর্শিতা, তার কর্মকৌশল, তার বুদ্ধিমত্তা, তার উপর পররাষ্ট্রনীতি নির্ভর করে। রাজনৈতিক নেতৃত্ব যদি কুশলী হয়, দক্ষ হয়, দূরদৃষ্টি সম্পন্ন হয়, তাহলে তারা একটি ভালো পররাষ্ট্রনীতি প্রণয়নে সফলতার স্বাক্ষর রাখতে পারে। ক্ষমতাসীন সরকারের প্রতি জনসমর্থন, জবাবদিহিতা, পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত কর্মকর্তাদের যোগ্যতা, দক্ষতা, এছাড়া একটি সুসংবদ্ধ গঠনমূলক প্রশাসনিক কাঠামো পররাষ্ট্রনীতি নির্ধারণে প্রভাব বিস্তার করে। তারপর আমরা চলে যাই আন্তর্জাতিক পরিবেশে। এটা এনভায়রনমেন্টটা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট। আন্তর্জাতিক পরিবেশ পরিস্থিতি একটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে বিশেষ প্রভাব বিস্তার করে। পররাষ্ট্রনীতি নির্ধারণে আন্তর্জাতিক ঘটনা প্রবাহ অত্যন্ত গুরুত্বের সাথে আমলে আনতে হয়, তা নইলে কিন্তু পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হয়। তারপর হচ্ছে সামরিক শক্তি এবং সামর্থ্য, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে। একটি রাষ্ট্র তার নিজের, তার বন্ধু রাষ্ট্রের এবং বৈরী রাষ্ট্রের সামরিক শক্তির দিকটা মাথায় রেখেই তাকে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হয়। এভাবেই দেখা যায় যে আমরা দেখি যে আঞ্চলিক বৃহৎ শক্তি দ্বারা তার সকল প্রতিবেশী কিন্তু আগ্রাসনের শিকার হয়। যেমন আমরা অনেক সময় আমাদের প্রতিবেশী রাষ্ট্র দ্বারা আগ্রাসনের শিকার হই, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। ফারাক্কা দিয়ে সীমান্ত সন্ত্রাস, ছিটমহল সমস্যা, সীমান্ত বিরোধ, চোরাচালানকে মদত দান, এরকম অনেক সমস্যা আমরা আমাদের বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্র থেকে, মায়ানমার থেকে হয়েছে, আমাদের মায়ানমারের থেকে রোহিঙ্গা সমস্যা, এবং আমরা এইভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্রদের থেকে অনেকভাবে সমস্যার সম্মুখীন হই। আমরা যদি সামরিকভাবে শক্তিশালী হই, দৃঢ় ভিত্তির উপর থাকি, তাহলে কিন্তু আমরা এই ধরনের সমস্যা আমরা পড়ি না। এরপর আমরা চলে যাই কূটনীতির গুণগত মান। একটি রাষ্ট্রের কূটনীতির গুণগত মানও পররাষ্ট্রনীতির নির্ধারক হিসেবে কাজ করে। আন্তর্জাতিক রাজনীতিতে কোনো রাষ্ট্রের মর্যাদা, সম্মান, সাফল্য সব কিছুই নির্ভর করে একটা রাষ্ট্রের কূটনৈতিক কৌশলের উপরে। রাষ্ট্রের পররাষ্ট্রনীতির উদ্দেশ্য পূরণ হয় কূটনৈতিক চাতুর্যের মাধ্যমে, এবং সে কারণে বৃহৎ শক্তিবর্গ যারা, তারা আন্তর্জাতিক রাজনীতির উপর যেভাবে প্রভাব বিস্তার করে, আন্তর্জাতিক ঘটনাবলীর নিয়ন্ত্রক হিসেবে তারা মাতব্বরি করে, সব কিছুই তাদের কূটনীতিকদের দক্ষ ভূমিকা দিয়ে করে। এরপর আমরা যাই সমসাময়িক বিশ্ব পরিস্থিতিতে। সমসাময়িক বিশ্ব পরিস্থিতির উপরও আমরা যেমন আন্তর্জাতিক পরিবেশের কথা বলেছি, যেটি পররাষ্ট্রনীতি নির্ধারণে আন্তর্জাতিক ঘটনা প্রবাহকেই যেমন আমলে আনতে হয়, ঠিক একইভাবে সমসাময়িক বিশ্ব পরিস্থিতিকেও আমাদেরকে আমাদের পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে আমলে আনতে হয়। যেমন গত 100 বছরে আমরা দেখি আন্তর্জাতিক ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন ঘটেছে দুইটি বিশ্বযুদ্ধের পরে, সেটি নিয়ে আমরা কথা বলতে পারি। যেমন বলা হয়ে থাকে, পূর্ব ইউরোপে সমাজতান্ত্রিক ব্যবস্থার পতন এবং গণতন্ত্রের দিকে তাদের যে অভিযাত্রা, দুই জার্মানির একত্রীকরণ এবং সোভিয়েত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্নায়ুযুদ্ধ, সেটির অবসান, এই সব কিছুই কিন্তু আন্তর্জাতিক রাজনীতিকে, সমসাময়িক বিশ্ব রাজনীতিকে একেবারে ভিন্ন প্রেক্ষাপটে নিয়ে গেছে।
অনেক বেশি গুণগতভাবে অনেক বেশি উন্নত হয়েছে এখন বিশ্ব রাজনৈতিক বা আন্তর্জাতিক পরিবেশ। ফলে পররাষ্ট্রনীতিকেও তার সাথে সাথে পরিবর্তিত বা আরও বেশি উন্নত বা গুণগতভাবে আরও বেশি ভালো পরিস্থিতিতে ভালো জায়গায় যেতে হচ্ছে। সবশেষে আমরা বলি জনমত, যেটি পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে অভ্যন্তরীণ জনমত একটি শক্তিশালী নিয়ামক হিসেবে কাজ করছে। অভ্যন্তরীণ পরিবেশে জনমত ছাড়া অন্য কোনো নিয়ামক অত নির্ভরযোগ্যভাবে প্রতিফলিত হতে দেখা যায় না। সেখানে রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংস্থাসমূহের স্বাধীনতা, সংবাদের অবাধ প্রবাহ এবং বিরোধী মত প্রকাশের স্বাধীনতা সাংবিধানিকভাবে নিশ্চিত করা যায়, সেখানে জনমতের প্রবল প্রভাব লক্ষণীয়। এভাবে আমরা দেখি যে অনেকগুলো নিয়ামক আছে যেগুলো পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে, পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। সেই মধ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করে সেটি হচ্ছে, আমরা সবসময় বলে থাকি, আমাদের যে ভৌগোলিক অবস্থান, তার সাথে সাথে আমাদের মতাদর্শ, ইতিহাস, আমাদের সামরিক শক্তি, আমাদের কূটনীতির গুণগত মান, সমসাময়িক বিশ্ব পরিস্থিতি এবং তার সাথে সাথে আমাদের জনমত, অভ্যন্তরীণ জনমত। এই সব কিছু মিলিয়ে আমরা আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে নিয়ামক হিসেবে কাজ করে যে বিষয়গুলো, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। তোমাদের যদি কোনো সমস্যা থাকে, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমি তোমাদেরকে এই ক্লাসটা এখন মেসেঞ্জারে আমি আপলোড করব প্রথমে। তো সেখান থেকে তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাবে। বুঝতে না পারলে, যদি না জানাও, তাহলে আমি মনে করব যে তোমরা জিনিসগুলো বুঝতে পেরেছো, তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। অত্যন্ত সোজা, বই পড়লেই বোঝা যায়, খুব কঠিন কিছু না। একটু কঠিন যে জিনিসগুলো আছে সেগুলো আমরা একটু দীর্ঘ সময় নিয়ে 2 বা 3টা ক্লাসটি আমরা করব। কঠিন বিষয়গুলো সামনের দিকে যখন আসবে তখন আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আপাতত এই পর্যন্তই আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে।